হ্যালো ডিয়ার লার্নার্স, আপনারা যারা রাইটিং টেক্সট ওয়ানে প্রিপোজিশনের ইউজ নিয়ে প্রবলেম ফেস করেন তাদের জন্য এই চমৎকার লেসনটা। আই হোপ এই লেসনটা কমপ্লিট করার পর রাইটিং টেক্সট ওয়ানের পাই, লাইন, বার এন্ড টেবিলে আপনি প্রিপোজিশন জনিত সমস্যায় আর পড়বেন না। তো চলুন লেসনটা শুরু করি। সো আমি প্রথমে কিছু ভার্ব পড়ছি। রাইজ, ইনক্রিজ, ক্লাইম, ড্র, ফল, ডিক্রিজ, ডিক্লাইন, ড্রপ। এগুলোর পর আপনি প্রিপোজিশন টু ইউজ করবেন। টু ইউজ করার পর আপনি ফাইনাল ফিগারটা লিখবেন। অ্যাকচুয়ালি টু প্রিপোজিশনটা কি ইন্ডিকেট করে? টু প্রিপোজিশনটা ইন্ডিকেট করে টু এর পরে আপনাকে ফাইনাল ফিগার অথবা আপনাকে এন্ডিং পয়েন্টটা লিখতে হবে, অর্থাৎ কোনো একটা ফিগার বেড়ে বা কমে কোথায় গিয়ে পৌঁছেছে, সেই পৌঁছেছে যে পয়েন্টে, সেই পয়েন্ট আপনাকে উল্লেখ করতে হবে। চলুন কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার করি। The percentage rose to 60%. The number of visitors increased to 2 million. The figure fell to 25%. এগুলোর মানে হচ্ছে প্রথম বাক্যটা অর্থ হচ্ছে যে একটা পার্সেন্টেজ 60%-এ বেড়ে 60%-এ গিয়ে পৌঁছেছে। তারপরে পরবর্তী বাক্যে ভিজিটরদের সংখ্যাটা বেড়ে 2 মিলিয়নে গিয়ে পৌঁছেছে, এবং তারপরে কোনো একটা ফিগার কমে 25%-এ গিয়ে পৌঁছেছে, অর্থাৎ ফাইনাল ফিগারগুলো আমরা এখানে ইন্ডিকেট করেছি। তারপরে একটা বাক্য বলি, দ্য নাম্বার ফেল ফ্রম 800 to 500। এই বাক্যের মিনিং হচ্ছে যে একটা নাম্বার, কোনো কিছুর একটা নাম্বার, সেটা 800 থেকে কমে 500-তে গিয়ে পৌঁছেছে। সো আমরা যদি এইভাবে ধরেন কোনো একটা পয়েন্ট, এই উপরের যে তিনটা বাক্য ছিল এগুলোতে জাস্ট ইন্ডিকেট করেছে সে বেড়ে বা কমে গিয়ে কোথায় গিয়ে আলটিমেটলি পৌঁছেছে, সেই নাম্বারগুলো ইন্ডিকেট করেছি। বাট এই যে 4 নাম্বার এক্সাম্পল, এইটাতে সেটা কত থেকে কমে গিয়ে কততে পৌঁছেছে বা কত থেকে বেড়ে গিয়ে কোথাতে পৌঁছেছে সেগুলো যদি আপনি ইন্ডিকেট করতে চান, তাহলে ফ্রম বলে আপনি স্টার্টিং ফিগারটা লিখবেন, তারপরে টু বলে আপনি এন্ডিং ফিগার বা যেটাতে গিয়ে পৌঁছেছে কমে বা বেড়ে সেই ফিগারটা লিখবেন। ওকে, তো ফ্রমের আগে স্টার্টিং পয়েন্ট যদি আমরা ইন্ডিকেট করতে চাই তাহলে স্টার্টিং ফিগারটার আগে আমরা ফ্রমটা ব্যবহার করব। এই ছিল মোটামুটি টু এর ব্যবহার, সাথে ফ্রম এর ব্যবহারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে আমরা এখন বাই কখন আমরা ইউজ করব সেটা একটু দেখি। যেমন ধরুন আমরা অনেক সময় দেখি যে ইনক্রিজড বাই, ডিক্রিজড বাই, এইভাবে আমরা লিখি। ইনক্রিজড বাই বা ডিক্রিজড বাই এগুলো আমরা কখন ব্যবহার করব? এটা হচ্ছে যখন আমরা চেঞ্জটা মেনশন করব। ধরেন কুলাউড়াতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল 2010 সালে 15%, কিন্তু 2011 সালে গিয়ে কুলাউড়াতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হয়ে গেছে 25%। সো এখানে বেড়েছে কত পার্সেন্ট? এক বছরের ব্যবধানে বেড়েছে হচ্ছে 15% থেকে 25% হয়েছে, অর্থাৎ 10% বেড়েছে। সো আমরা যখন এই ব্যবধানটা ইন্ডিকেট করি তখন আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরেন কোনো একটা ফিগার 40% থেকে 60%-এ গিয়ে পৌঁছেছে, অর্থাৎ সে তার এই যে ফিগারটার ব্যবধান বা ইনক্রিজ হয়েছে টোটাল 20%। সো আমরা যদি এই জিনিসটা যদি মেনশন করতে চাই তাহলে আমরা তখন বাই ইউজ করব। চেঞ্জটা যদি আমরা মেনশন করতে চাই তখন আমরা বাই ইউজ করব, ইনক্রিজড বাই 20%। যেমন ধরেন চতুর্থ এক্সাম্পলটা, যে 800 থেকে কমে 500-তে গিয়ে পৌঁছেছিল। সো কতটুকু কমেছিল? 300 কমেছিল। তো আমরা বলতে পারি দ্য নাম্বার ডিক্রিজ বাই 300, এভাবে আমরা বলতে পারি। সো বাই এর আরো দুইটা ব্যবহার রয়েছে। যেমন আমরা ইন 2015 এভাবে লিখি না আমরা। সো ইন 2015 বা ইন 2010 এভাবে না লিখি আমরা বাই 2015 বাই 2010 এভাবে লিখতে পারবো। কিন্তু এগুলো যদি আপনি লিখেন তাহলে যে সেন্টেন্সের শুরুতে আপনি এটা ব্যবহার করবেন এই পুরো সেন্টেন্সটা আপনাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে, তখন আপনি পাস্ট ইনডিফিনিটে লিখতে পারবেন না। তো তখন হবে কি? তখন আপনি বলতে পারেন দ্য ফিগার হ্যাড রিচড 75%, অথবা বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড দ্য ফিগার হ্যাড ইনক্রিজড টু 80%, এটা আমরা দেখতে পারি। সো ইন 2015 আর বাই 2015 দুটার মধ্যে পার্থক্য কি? বাই বলে যখন আমরা নাম্বারটা মানে সালটা ইয়ারটা প্রকাশ করি তখন বোঝায় যে এই সালের মধ্যে এই ফিগারটা চেঞ্জ হয়েছে, আর এটা একটু এমফেসাইজ দেয়, ওই সালটাকে একটু এমফেসাইজ করে। এই এমফেসাইজ করতে চাইলে আপনি বাইটা ইউজ করতে পারবেন। তারপর
আমি আপনাদেরকে তিনটা ভার্ব বলি, রিচ, হিট এন্ড অ্যাটেইন। এগুলোর পর ন প্রিপোজিশন, এগুলোর পর আপনি ডিরেক্ট ফিগারটা লিখবেন, এগুলোর পর কোনো প্রিপোজিশন আপনি ব্যবহার করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, রিচ, হিট এন্ড অ্যাটেইন, এগুলোর পর প্রিপোজিশন না, ডিরেক্ট ফিগারটা লিখবেন। যেমন ধরেন এই বাক্যটা, বাই 2015 দ্য ফিগার হ্যাড রিচড 75%, এখানে রিচড এর পরে কোনো প্রিপোজিশন নাই। তারপর আসুন আমরা যাই এট এর ব্যবহারে। এট আমরা কখন ব্যবহার করি? যখন এক্সাক্ট ফিগার বা এক্সাক্ট টাইম বা লোয়েস্ট বা হাইয়েস্ট পয়েন্ট যখন আমরা মেনশন করব, তখন আমরা এট ব্যবহার করব। আমি কিছু ভার্ব বলি, সেগুলোর উপরে আপনি এট ব্যবহার করবেন। যেমন স্টোর্ড বা স্ট্যান্ড, পিক, রিমেইন্ড, তারপরে স্টেবিলাইজ, এই ভার্বগুলোর পরে আপনি এট ব্যবহার করবেন। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। দ্য ফিগার স্টোর্ড এট 48%, দ্য পার্সেন্টেজ পিকড এট 75%, পিকড এর পরে বাধ্যতামূলকভাবে এট ব্যবহার করতে হবে আপনাকে। The number remained at 500. The figure reached a peak at 80%. The rate was lowest at 15%. So যখন কোনো একটা নাম্বার বা ফিগার আপনি একটা নির্দিষ্ট ইয়ারের সাপেক্ষে লিখছেন যে এই ইয়ারে এটা এত ছিল, বাড়েও নাই কমেও নাই, বা বাড়া কমার মানে পূর্ববর্তী ইয়ারের সাথে এই ইয়ারটাকে পার্থক্য করে বাড়া কমা আপনি প্রকাশ না করে জাস্ট ওই ইয়ারটা নিয়েই লিখতে চাচ্ছেন, তখন আপনি এই স্টোরড, পিকড, রিমেইন্ড, স্টেবিলাইজ এই ভার্বগুলো ইউজ করে এট ব্যবহার করে ওই ফিগারটা আপনি মেনশন করতে পারেন। তাছাড়াও যে টাইম পিরিয়ডের ক্ষেত্রে, যেমন ধরুন এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, এট দ্য এন্ডিং অফ দ্য পিরিয়ড, এই ধরনের ফ্রেজগুলো আপনি এট বলে ইউজ করতে পারেন। সো এই ছিল রাইটিং টাস্ক 1 এর পাই, বার, লাইন এন্ড টেবিলের ফিগারগুলো তুলে ধরার ক্ষেত্রে যে প্রিপোজিশনের ইউজ, এগুলো।